একদিন বিরতির পর আবারও ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বিএনপি। সিএসির সাথে আলোচনায় বসেছেন এনসিপি নেতারা। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পারভেজ হত্যার ঘটনায় মামলা। সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী আন্দোলনকে দায়ী করল ছাত্রদল। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে গতকাল মামলা হয়ে নেতৃবৃন্দ সহ যারা জড়িত তাদের নামে আমরা মামলা করেছি বনানী থানায়। গণহত্যা মামলার আসামিরা খারাপ ব্যবহার করে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে, জানালেন চিফ প্রসিকিউটর। দ্রুত ফয়াজের মামলার তদন্ত রিপোর্ট দেওয়ার আহ্বান আইন উপদেষ্টার। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের। 48 ঘণ্টা অপেক্ষার পর ঢাকামুখী লং মার্চ। দিনাজপুরে ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা। মামলা হয়নি, আটকও নেই কেউ। ধারের টাকা নিয়ে দ্বন্দ্বের কথা বলছে পরিবার। টাকা নিলে কি মানুষ মারা যায়? যায় না তো। টাকা পেলে অবশ্যই এসে বাজেয়াপ্ত করবে। আমরা সবাই মিলে এসেছি পরিবারটিকে দেখতে যে আসলে কি অবস্থা তাদের এবং তারা কোনো ভয়ভীতির মধ্যে আছে কি না। ট্রাম্প বিরোধী বিক্ষোভে আবারও উত্তাল যুক্তরাষ্ট্র। দেশজুড়ে অন্তত 400 জায়গায় কর্মসূচি। হিটলারের নতুন সংস্করণ আখ্যা। In the name of humanity, we refuse to accept the fascist America. The Trump fascist regime must go now. শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। ঐকমত্য কমিশনের সাথে আজ দ্বিতীয় দিনের মতো বৈঠক বিএনপির এবং সংসদ ভবনের এলডি হলে বেলা 11টার দিকে বৈঠকটি শুরু হয়। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, সংবিধান, নির্বাচন ব্যবস্থা, দুদক, প্রশাসন, বিচার বিভাগ নিয়েই আলোচনা হবে। আর বিএনপি স্বচ্ছতা আর আন্তরিকতার সাথে আলোচনা করবে বলেও জানান তিনি। এর মাধ্যমে ঐকমত্য কমিশনের সাথে এই পর্বে বিএনপির আলোচনা শেষ হবে। এর আগে বৃহস্পতিবার কমিশনের সাথে বৈঠক করে বিএনপি। দিনভর বৈঠকে 70 অনুচ্ছেদ, সংবিধান সংস্কার সহ বেশ কিছু বিষয় নিয়ে কথা হয়। আর সংস্কার কমিশনের সাথে যেসব বিষয়ে দ্বিমত রয়েছে সেগুলোরও ব্যাখ্যা তুলে ধরে বিএনপির প্রতিনিধি দল। নেতারা বলেন, বিএনপি সংস্কারের বিপক্ষে নয়, বরং সংস্কার বিএনপিরও প্রতিশ্রুতি, তবে এটি চলমান প্রক্রিয়া। বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থা, তারপর আর দুটো কমিশন আছে, প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশনের উপরে আলোচনা শেষ করে আমরা আশা করছি বিকেলের মধ্যে আমরা শেষ করতে পারবো। জাতীয় সংসদ ভবনে আমাদের সহকর্মী আরেফিন শাকিল এ বিষয়ে খোঁজ খবর রাখছেন। আমরা যেমনটি জানলাম, এই বৈঠকটি শেষ হবার পরে বিএনপির পক্ষ থেকে এই মুহূর্তে ব্রিফ করা হচ্ছে। আমরা একটু দেখে আসতে চাই সেখানকার কি অবস্থা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির পক্ষ থেকে আলোচনা করছি। আলোচনা অব্যাহত আছে, মোটামুটি ভালো এগুচ্ছে। বেশ কিছু বিষয়ে আমরা কাছাকাছি এসেছি, বেশ কিছু বিষয়ে আমাদের দ্বিমত আমরা বলেছি। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। আমরা মনে করি যে দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম, তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। এই ব্যাপারে আমরা কথা বলেছি
আমি খুব জরুরি, আপনারা জানেন যে আজকে আব্দুল্লাহ আল নোমান সাহেব আমাদের শ্রমিক দলের প্রেসিডেন্ট ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান, ওনার একটা স্মরণ সভা ওখানে যাওয়া লাগতেছে আমার, মহাসচিব সাহেব থাকবেন। তো আমাদের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন সাহেব উনি আছেন, সালাউদ্দিন আহমেদ সাহেব, উনি আপনাদের সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত কথা বলবেন। ধন্যবাদ আপনাদেরকে। আপনারা নিশ্চয়ই জানেন গত বৃহস্পতিবার আমরা সারাদিন আলোচনা, যেমনটি আপনারা দেখছিলেন বিএনপির পক্ষ থেকে ব্রিফ করা হচ্ছে এবং জাতীয় ঐকমত্য কমিশনের সাথে যে বৈঠকটি বিএনপি সেটি চলমান। এই মুহূর্তে একটি বিরতি দিয়েছেন তারা এবং বিরতিতে তারা ব্রিফ করছিলেন। পরবর্তীতে আরও আপডেট সংক্রান্ত আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। জাতীয় নির্বাচন ভবনে সিইসির সাথে এনসিপির বৈঠক চলছে এবং মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এতে অংশ নিয়েছে। আমাদের সহকর্মী লাভলি বিথি আছেন সেখানে, আমরা দেখে আসতে চাই বিথির কাছে কি আপডেট আছে। একটু জানাবেন বিথি, সিইসির সাথে বৈঠকে কোন কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে সে বিষয়ে কিছু জানা গেল কিনা? প্রায় 2 ঘন্টার হয়ে যাচ্ছে বৈঠকের, সিইসির সাথে যে 5 সদস্যের প্রতিনিধি বৈঠক করছে। তার মানে যেহেতু ঘন্টার প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, বোঝাই যাচ্ছে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এবং বেশ কিছু বিষয় নিয়ে সিইসির সাথে বৈঠক করছেন তারা। তেমন একটি বিষয় হচ্ছে যেহেতু আজকে 20 এপ্রিল দল নিবন্ধনের আবেদনের যে তারিখ ছিল সেটি আজকে শেষ, কিন্তু এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি সহ বেশ কিছু দল কিন্তু আবেদন করেনি। তারা আবেদন করছে সময় বাড়ানোর জন্য গত সপ্তাহে। অর্থাৎ এই বিষয়টি নিয়ে যে আলোচনা করছে এবং এই বিষয়টি বৈঠকের পর হয়তো বিস্তারিত জানা যাবে যে তারিখকে বাড়াবে কিনা, নাকি কোনো রকম বিজ্ঞপ্তি ছাড়াই, কোনো বিজ্ঞপ্তি ছাড়াই তারা আবেদন করবে। কারণ আইনের কোনো ব্যর্থ হবে না সেটা কিন্তু আমাদেরকে নির্বাচন কমিশন কিন্তু জানিয়েছে যে গণবিজ্ঞপ্তি ছাড়াও কিন্তু নিবন্ধনের আবেদন করা যায়। আর যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে একটি বিষয় হচ্ছে নির্বাচন কমিশন সংস্কারের যে সুপারিশগুলো করেছে তার সাথে বেশ কিছু বিষয় একমত, বেশ কিছু বিষয় দ্বিমত কিন্তু আছে এনসিপির। তার মধ্যে একটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে তারা একমত হয়েছে, কিন্তু যেই সুপারিশ করা হয়েছে যে ভোটে আসনের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি নির্ধারণ ঠিক হবে, সেটা আসলে তারা ভোটের অনুপাতকে বলছে। এবং নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ কিন্তু হচ্ছে সীমানা নির্ধারণ করা। এনসিপি স্বাধীন কমিশনের আন্ডারে হচ্ছে সেই সীমানা নির্ধারণের কাজটি তারা রাখতে চায়। এছাড়া হচ্ছে রাজনৈতিক দল নিবন্ধনের বেশ কিছু শর্ত রয়েছে যেগুলো নতুন রাজনৈতিক দলের জন্য কঠিন বলে মনে করছে এনসিপি, সেগুলো ক্ষেত্রে শিথিলতা তারা চায়। এছাড়া নারী প্রতিনিধিত্ব 100 আসন সেটিকে তারা কিন্তু সাপোর্ট করছেন। এছাড়া নির্বাচন কমিশন গঠন, অর্থাৎ প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে অন্য যে নির্বাচন কমিশনার তাদের নিয়োগের ক্ষেত্রে তারা অন্য একটি পথের কথা তারা বলছেন। নির্বাচন কমিশনের সংস্কার সুপ্রিম বিদ্যমান আইনের সাথে একমত না তারা, অর্থাৎ নির্বাচন সংস্কারের বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করছেন। এবং গতকালকে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে কিন্তু যে আহ্বায়ক এনসিপি নাহিদ ইসলাম তিনি কিন্তু জানিয়েছিলেন যে শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তরটাকে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং নিঃসন্দেহে আজকে সকল বিষয় নিয়ে তো তাদের বেশ কিছু সুপারিশও তারা করেছে। নিশ্চয়ই এই বৈঠক শেষ হলে বিস্তারিত জানতে পারবো। ধন্যবাদ জানাচ্ছি বিথিকে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় 8 জনের নাম উল্লেখ করে বনানী থানায় হত্যা মামলা করেছেন নিহতের স্বজন। এদিকে সকালে এক সংবাদ সম্মেলনে ছাত্রদল নেতারা বলেছেন এই মামলায় অভিযুক্ত 5 জন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা। তাদের দাবি হামলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মেহরাজ ইসলামের সাথে সংগঠনটির সোহান আর তুষারও জড়িত। হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত উল্লেখ করে ছাত্রদল নেতারা অভিযোগ করেন ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের কার্যক্রম পরিচালনায় বাধা দেয়া হচ্ছে, নতুন নামে ফিরে এসেছে পুরনো ফ্যাসিবাদ। আর বৈষম্য বিরোধী আন্দোলনের পেজ থেকে অশোভন ভাষায় পোস্ট দেওয়ার তীব্র নিন্দা জানান ছাত্রদল সভাপতি। বলেন বৈষম্য বিরোধীরা যে সাবেক ছাত্রলীগের পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে তা এই পোস্টে ফুটে উঠেছে। শনিবার ইউনিভার্সিটি অব স্কলার্সের 2 ছাত্রীকে নিয়ে শিক্ষার্থীদের সাথে পারভেজের বাগবিতণ্ডা, এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় তাকে কুর্মিটোলা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এখনো হাসিনার প্রেতাত্মা লুকিয়ে আছে আর এদেরকে উৎসাহ আশ্রয় দিচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কতিপয় নেতৃবৃন্দ। বিভিন্ন ঘটনায় সেটা বারবার প্রমাণিত হচ্ছে। আমরা আবারও এই নির্মম হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী, ইন্ধনদাতা, হুকুমদাতা এবং হামলাকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এদিকে শিক্ষার্থী হত্যার ঘটনায় ছাত্রদলের অভিযোগকে ঘৃণ্য মিথ্যাচার উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ভোরে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে বিষয়ে পোস্ট করা হয়। অভিযোগ, কোনো প্রমাণ ছাড়াই সংগঠনের সোবহান নিয়াজ, তুষার এবং হৃদয় মিয়াজির নাম জড়িয়ে ফেসবুকে মব ট্রায়াল চালানো হচ্ছে, আর এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দাবি করা হয় সিসি ক্যামেরা ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বরাতেও তুষার ও হৃদয়ের সম্পৃক্ততার কোনো প্রমাণ মেলেনি। এতে মূল হত্যাকারীরা আলোচনার বাইরেই থেকে যাচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীকে পুরো ঘটনা তদন্তের অনুরোধ জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। প্রশাসন নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির বিরুদ্ধে এনসিপির অভিযোগে দলের মধ্যে দূরত্ব বাড়ছে। নবীনদের 2 মাস বয়সী দলটির নেতাদের বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি নেতারা এনসিপি ও জামায়াতের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন। তাদের দাবি, মাঠ প্রশাসনের কাছে এক প্রকার জিম্মি দশা বিএনপির। যদিও এনসিপি বলছে এই অভিযোগ রাজনৈতিক নয়, বরং প্রমাণিত সত্য। পুরো বিষয়টি নিয়ে এনসিপির অবস্থানকে রাজনৈতিক ভুল এবং বিএনপির আচরণকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিলেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাকিটা জানাবেন সহকর্মী আরেফিন শাকিল। সংস্কার ইস্যুতে এমনিতেই বিএনপির সাথে মতবিরোধ আছে ফেব্রুয়ারিতে জন্ম নেওয়া জাতীয় নাগরিক পার্টির। সেই বিরোধের আগুনে গেল বুধবার যেন ঘি ঢালেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। বিষয়টি নিয়ে আলোচনা হয় বিএনপির স্থায়ী কমিটিতে। উষ্মা প্রকাশ করা হয় এনসিপির আহ্বায়কের এমন মন্তব্যের। তবে সিদ্ধান্ত হয় এ নিয়ে দলীয়ভাবে আনুষ্ঠানিক প্রতিবাদ না জানানোর, বরং পরিস্থিতি পর্যবেক্ষণ ও এনসিপি নেতাদের কর্মকাণ্ডের তথ্য উপাত্ত সংগ্রহ করছে বিএনপি। অভিযোগের সত্যতা আসলে কতটুকু? বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জানালেন মাঠ পর্যায়ে তাদের অসহায়ত্বের কথা। তবে ভিন্ন মন্তব্য এনসিপি নেতা সারোয়ার তুষারের। একটা বাস্তব কথা হলে না আমলে নিতে হবে, এটা তো অবাস্তব কথা। সরকার হলো অন্তর্বর্তী সরকার, সেখানে বিএনপির লোক থাকে কেমন করে? আমি তো বলতে পারি যে আমাদের কথা কেউ শোনেই না। আপনি যে কোনো ডিসি অফিস, যে কোনো ইউএনও অফিস, যে কোনো অন্যান্য এসপি ওসিদের অফিসে যাবেন, সেখানে বিএনপির একচেটিয়া প্রভাব। আমরা একটা কেন্দ্রীয় নেতৃবৃন্দ হিসেবে সেখানে গেলে যতটুকু বেগ পেতে হয়, বিএনপির একটা ওয়ার্ড পর্যায়ের নেতা এর চেয়ে বেশি সুবিধা সেখানে পাচ্ছে। এনসিপি নেতাদের অভিযোগকে ফ্যাসিবাদের প্রতিধ্বনি বলছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের দাবি, অপকর্মের সাথে বিএনপি নয় জড়িত নতুন ও পুরাতন দুইটি দল। একটা নতুন দল আর একটা পুরনো দল, তারা তো সর্বোচ্চ চাঁদাবাজি করতেছে, ডিক্লেয়ারে চাঁদাবাজি করতেছে। তারা বলতেছে যে আমাদের টাকার উৎস থেকে আসে, এটা বলা যাবে না। হোয়াট ডাজ ইট মিন? এই সমস্ত কথা তো আমরা বুঝি, আমরা তো আর এখনো পর্যন্ত ফিডার তো খাই না। তো এখন চাঁদাবাজি করতেছে সবাই, নাম বলতেছে বিএনপির। ইম্পসিবল, বিএনপি এখন চাঁদাবাজি করে না। রাজনীতিতে এমন কাদা ছড়াছড়ির ঘটনা নতুন নয়। এমনকি মাঠ প্রশাসন নিয়ন্ত্রণ থেকে চাঁদাবাজির ঘটনার বেশিরভাগই সত্য। তবে বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে এখনই প্রতিপক্ষ বানিয়ে ফেলা এনসিপি নেতাদের দূরদর্শী সিদ্ধান্ত নয় বলে মত এই রাজনীতি বিশ্লেষকের। বললেন, এতে বরং সংঘাত বাড়বে, অস্থিরতা তৈরি হবে প্রশাসনে। তাদের বয়স আর আপনার বয়স তো সমান না। তাদের রাজনৈতিক যে ইগো, এটা কি আপনার সাথে তুলনা করে লাভ আছে? সুতরাং তাদেরকে যখন আপনি অ্যাটাক করবেন, তখন তারা তো এটার কাউন্টার অ্যাটাক করবেই, এবং ঘটছেও তাই। তো এটা তো খুব একটা রাজনৈতিক দলের নেতৃত্বের জন্য খুব বিবেচনা প্রসূত কাজ না। ঐক্য ধরে রাখতে প্রকাশ্যে অভিযোগ না করে অপকর্মের বিরুদ্ধে প্রধান উপদেষ্টার কাছে রাজনৈতিক দলগুলোকে লিখিত অভিযোগ দেওয়ার পরামর্শ দিলেন রাজনীতি বিজ্ঞানের এই শিক্ষক। এনসিপি খুব বেশি অ্যাম্বিশাস বক্তব্য রাখছে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। হাসানুল হক ইনু, শাহজাহান খান ও জিয়াউল হাসান পুলিশের সাথে খারাপ ব্যবহার করেন, দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন। এ কথা জানিয়ে গণহত্যার মামলার আসামিরা নিরাপত্তার জন্য হুমকি বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এর আগে সকালে ট্রাইব্যুনালের সাবেক মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিচারপতি, সচিব, পুলিশ, সেনা কর্মকর্তা সহ 19 জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। জুলাই-আগস্টে গণহত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক 11 মন্ত্রী সহ 19 জনের শুনানি শেষ হয়েছে। আর 20 জুলাই তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, ভিকটিমদের সাক্ষ্য নেওয়া হয়েছে, ভিডিও ফুটেজের পাশাপাশি ড্রোন ফুটেজও সংগ্রহ করা হয়েছে। হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল হাসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। একজন তো
তিনি হেলমেট ছুঁড়ে মেরেছেন এবং আগেও তার ভিডিও আপনারা দেখেছেন, যেটা হয়েছে যে ওনাকে যখন দুপাশে হ্যান্ডকাপ না লাগিয়ে আগের সময়ে যে দুজন পুলিশ ওনাকে দুই পাশে দুই হাত ধরে নিয়ে যেতেন, উনি কিন্তু জোর করে হাত ছুটিয়ে ফেলেছেন। আওয়ামী লীগের আমলে গুম হওয়া স্বজনদের সন্ধান চেয়ে মানববন্ধন করেছে গুমের শিকার পরিবারগুলোর সংগঠন মায়ের ডাক। সকালে হাইকোর্ট প্রাঙ্গণে শতাধিক স্বজন মানববন্ধনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীরা বলেছেন, শেখ হাসিনা পতনের 8 মাস পেরিয়ে গেলেও চিহ্নিত খুনিদের বিচার করা হয়নি। অভিযোগ করেন, যারা গুম খুনের মাস্টার মাইন্ড তারা 5 আগস্টের পরে পালিয়ে গেছে, আর যারা পালিয়ে যেতে সহায়তা করেছে তাদেরও বিচারের আওতায় আনার দাবি জানানো হয় এই কর্মসূচি থেকে। গুম হওয়া ব্যক্তিদের দ্রুত ফেরত চান স্বজনরা। গুমের শিকার স্বজনদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও জানাতে না পারায় অন্তর্বর্তী সরকারের প্রতি হতাশা প্রকাশ করেন মায়ের ডাকের সংগঠকরা। আমাদের চাওয়া যদি ওনারা পূরণ না করেন, এই চেয়ারে কিভাবে বসবেন? লজ্জার ব্যাপার। আমার বাবা যখন মারা যায়, আমার বাবাকে ইট দিয়ে বাইরে বাইরে ডান্ডা বেড়ে ভাঙছে। একটা সন্তানের জন্য এর থেকে কষ্ট কিচ্ছু হয় না। আমরা কেন এখন এটার বিচার পাচ্ছি না? ওরা কেন এখনো গুম? এই গুম শব্দটা এখনো কেন? এই দাবিটাকে সিরিয়াসলি নিয়ে এই জিনিসে সিরিয়াস ইনভেস্টিগেশন করা উচিত এবং একটা স্যাটিসফ্যাক্টরি আনসার, সন্তোষজনক আনসার তাদেরকে দেওয়া উচিত। ঢাকা কলেজ শিক্ষার্থী হাসনাতুল ইসলাম ফায়াজের বিরুদ্ধে জুলাই আন্দোলনের হত্যা মামলার তদন্ত দ্রুত শেষ করার অনুরোধ জানানো হয়েছে। আর তদন্ত কার্যক্রম শেষ না হলে আইন মন্ত্রণালয়ের কিছুই করার নেই জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে সহকারী জজদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, এই মামলায় দুজনের 164 ধারায় জবানবন্দি আছে। সেটি 8 মাসেও কেন প্রত্যাহার হয়নি সেটা সংশ্লিষ্টরাই বলতে পারবে। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল রোববারের মধ্যে মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়েছিলেন। আর এ সময় বিচার ব্যবস্থাকে আরো সহজ করতে হবে বলে সংশ্লিষ্টদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। ফায়াজের মামলাটা এরকম একটা মামলা এবং এখানে 2 জন আসামি তারা 164 স্টেটমেন্ট দিয়েছিল। তো আমি খবর নিয়ে জানলাম ওনারা যদি 164 এই স্টেটমেন্টটা রিট্র্যাক্ট না করে তাহলে এই মামলাটার নিষ্পত্তি বা ফাইনাল রিপোর্ট দেওয়া খুবই দুষ্কর এবং এটা সম্পূর্ণভাবে পুলিশের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয়। এখানে আইন মন্ত্রণালয়ের করার কিছু নাই। সিসির সাথে বৈঠক শেষে কথা বলছেন এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। সরাসরি যাচ্ছে। নির্বাচন হয়েছে কিনা নির্বাচন কমিশন থেকে সার্টিফিকেশনের কথা বলেছি। আমরা বলেছিলাম যারা মামলার যাতে দ্রুত নিষ্পত্তি হয় সে দাবিটি আমরা জানিয়েছিলাম, কারণ আমরা দেখেছিলাম গত 15 বছরে অনেক প্রার্থী রয়েছেন যারা বিভিন্ন জায়গায় ঋণ খেলাপি হয়েও এবং তাদের যে হলফনামা নির্বাচন কমিশনে জমা দিয়ে থাকেন সে বিষয়ে তারা অনেক ছল ছাত্রীর আশ্রয় নিয়ে থাকেন। সে বিষয়ে আমরা তাদের কাছে দাবি জানিয়েছিলাম যাতে নির্বাচনের 3 মাস পূর্বেই যারা হলফনামা বিশ্বাসযোগ্য কিনা এই বিষয়গুলা বিভিন্ন ইনভেস্টিগেশনের মাধ্যমে করে দ্রুত এটি মামলার মাধ্যমে এবং দ্রুত তাদের যে কাগজপত্র রয়েছে সেগুলো চেকের মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা হয়, সেই বিষয়টা বিবেচনাধীন করার জন্য আমরা তাদের কাছে জানিয়েছি। তারা বিষয়টি বলেছিলেন যে এই বিষয়ে তারা সম্মত হয়েছেন এবং তারা এটা ভবিষ্যতে কাজ করবেন বলে জানিয়েছেন। আমরা সেখানে বলেছিলাম যে বর্তমান যে নির্বাচনী ব্যবস্থা রয়েছে সেই নির্বাচনী ব্যবস্থায় আচরণবিধি এবং নির্বাচনী ব্যয়ের যে নীতিমালা রয়েছে সেই বিষয়ে পরিবর্তনের কথা আমরা জানিয়েছি। কমিশন এই বিষয়ে তারা সম্মত হয়েছেন যে আচরণবিধিতে তারা পরিবর্তন করবেন এবং নির্বাচনী যে ব্যয় রয়েছেন সেই বিধিমালাতেও তারা পরিবর্তন করবেন। এই বিধিমালার ক্ষেত্রে তারা দ্রুত উদ্যোগ নেবেন এবং আমরা তাদেরকে এটা আশ্বস্ত করেছি যে নতুন বাংলাদেশে পুরাতন যে সিস্টেমের যে আচরণবিধি রয়েছে মানুষের উপর মার ধর এবং মানুষকে বিভিন্ন বাধাগ্রস্ত সৃষ্টির মাধ্যমে ভোট লুপাট এবং নির্বাচনের পূর্বেই বিভিন্ন টাকা অস্ত্রের জনজানানি পাওয়ার মাসলের শক্তি যে প্রদর্শন বাংলাদেশে চলে আসছে, দক্ষিণ এশিয়াতে বাংলাদেশেও ওই জায়গা থেকে র্যাঙ্কিংয়ের সর্বোচ্চ উপরের জায়গায় অবস্থান করছে। এই নির্বাচন বিধিমেলা এবং আচরণের জায়গা থেকে মানুষকে কষ্ট দেওয়ার উপরে
সিএসির সাথে এনসিপির বৈঠকটি শেষ হবার পরে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি কথা বলছিলেন, আপনারা সরাসরি দেখছিলেন সেটি। নিজেদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস কার্যক্রম বয়কটের ঘোষণা দিয়েছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। দুপুরে আগারগাঁয়ে ঢাকা জেলা সমাবেশ থেকে এই ঘোষণা দেয় শিক্ষার্থীরা। 48 ঘন্টার মধ্যে দাবি আদায় না হলে ঢাকামুখী লং মার্চ করা হবে বলেও আন্দোলনকারীরা জানান। সকালে সমাবেশে অংশ নিতে ঢাকার বিভিন্ন পলিটেকনিকের শিক্ষার্থীরা মিছিল নিয়ে জড়ো হয় ঢাকা মহিলা পলিটেকনিকের সামনে এবং শিক্ষার্থীরা বলেন উদ্দেশ্যমূলকভাবেই বুয়েটের শিক্ষার্থীরা পলিটেকনিকের শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিচ্ছে, পরিকল্পিতভাবে পলিটেকনিক শিক্ষার্থীদের শিক্ষা জীবন ধ্বংস করা হচ্ছে। আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা যারা 4টা বছর কষ্ট করলাম, পড়াশোনা করলাম, তারা কি করব? তারা কোথায় যাবে? তারা 13 গ্রেডের 14 গ্রেডে জব করবে? তারা তো করবে না। আমরাও 5তম গ্রেড থেকে 9ম গ্রেডে চাকরি পরীক্ষা দিতে চাই। আমাদেরকেও তাহলে বুয়েট থেকে রুয়েট থেকে বিএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ করে দিতে হবে। ওরা ভালো একটা জায়গায় যাচ্ছে, কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কেন আসতেছে এখানে 10ম গ্রেডটা ধরার জন্য? এই যা দাবি যতদিন পর্যন্ত পালন না হবে ততদিন পর্যন্ত আমরা ক্লাসে বেরবো না। ক্লাস করে কি লাভ হবে? আমাদের ক্লাস করে লাভটা কি হবে? 6 দফা দাবিতে সারা দেশে জেলা ও বিভাগীয় পর্যায়ে মহাসমাবেশ পালন করছে পলিটেকনিকের শিক্ষার্থীরা। আজ সকাল থেকে সিরাজগঞ্জ, কুমিল্লা, খুলনা, কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে ক্যাম্পাসে জড়ো হয় পলিটেকনিকের শিক্ষার্থীরা। মহাসমাবেশে বলেন 6 দফা দাবি আদায়ে বিভিন্ন সময় আশ্বাস দেওয়া হলেও তার বাস্তবায়ন হয়নি। অবিলম্বে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল করতে হবে। এছাড়া পরিচালক সহ বিভিন্ন পদে কারিগরি শিক্ষা বহির্ভূত নিয়োগ নিষিদ্ধ সহ নানান দাবি জানায় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন তারা। আমরা যে পর্যন্ত আমরা আন্দোলনে সফল হতে পারবো না এ পর্যন্ত আমরা রাজপথ থেকে যাব না। আমাদের পলিটেকনিকে যেসব ক্রাফট ইন্সট্রাক্টর রয়েছে তারা আসে জেনারেল থেকে, তারা কারিগরি শিক্ষায় শিক্ষিত না হয়ে আমাদেরকে যে ল্যাব ক্লাসগুলো নিবে তারা কিভাবে আমাদেরকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করবে। সুনামগঞ্জে দ্রুত হাসপাতালের কার্যক্রম চালুর দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস বর্জনের পাশাপাশি সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ সকাল 10টা থেকে সিলেট সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় ক্যাম্পাসের সামনের সড়ক তারা অবরোধ করে। এতে সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়, চলাচলকারীরা পড়েন ভোগান্তিতে। শিক্ষার্থীরা জানান প্রথম দফা অবরোধ তুলে নেওয়ার পর ওয়ার্ড ক্লাস সুবিধা এবং হাসপাতাল চালুতে কার্যকরী পদক্ষেপ না নেয় আবারও তারা অবরোধে নামেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। পরে 1 ঘণ্টা পর সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ক্লিনিক্যাল ক্লাস হওয়ার জন্য সদরে বলছিল করার জন্য, কিন্তু সদরে পর্যাপ্ত সুবিধা নাই, যার কারণে আমরা এখন ক্লিনিক্যাল ক্লাসও করতে পারতেছি না। আমরা অতি দ্রুত আমাদের হাসপাতালকে চালু করার জন্য এই আন্দোলন শুরু করছি। দিনাজপুরে কৃষক ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় ধোঁয়াশা কাটেনি এখনো কোনো মামলা হয়নি, কাউকে আটকও করা হয়নি। এই ঘটনায় শনিবার বিকেলে বিরলের বাসুদেবপুর গ্রামে নিহতের বাড়ি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। নিহতের স্বজনরা জানায় বৃহস্পতিবার বিকেলে পার্শ্ববর্তী এলাকার রতন, আতিক, মুন্না সহ কয়েকজন যুবক বাড়ি থেকে ভবেশকে ডেকে নিয়ে যায়। রাতে ভবেশের মোবাইল থেকে তার ছেলেকে জানানো হয় যে সে অসুস্থ হয়ে পড়েছে। ফুলবাড়ির হাট থেকে আনতে বলা হয় তাকে। এ সময় পরিবারের লোকজন সেখানে ছুটে গেলে ভবেশকে অচেতন অবস্থায় দেখে তারা। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভবেশকে মৃত ঘোষণা করেন। নিহতের স্বজন ও স্থানীয়দের ধারণা যে ধারের টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ডেকে নেওয়া হতে পারে ভবেশকে। টাকা নিলে কি মানুষ মারা যায়? যায় না তো। টাকা পেলে অবশ্যই এসে বাজে আবদার করবে হবে বলে বৌদি আমি টাকাটা থাকবো না, টাকাটা মোক ব্যাগ দাও। অবশ্যই আমরা চেষ্টা করবো মা এটা করবি না কি আমার বাড়ি এলাকা কইমা বলে বাড়ি এলাকা তোমরা মারো, এটা তো কখনো চাইবে না, চাইবে? তাহলে এটা আমরা কিভাবে কাজটা করি? পরিবারের পক্ষ থেকে থানাতে এখনো কোনো মামলা করতে আসে না, অভিযোগ দিতেও আসে না। যদি পরিবার বর্গ তারা মামলা করে আমরা মামলা গ্রহণ করব। 4 দিনেও খোঁজ মেলেনি খাগড়াছড়ির গিরিফুল থেকে অপহৃত 5 শিক্ষার্থী ও টমটম চালকের। উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে যৌথ বাহিনী, তবে এখন পর্যন্ত অপহৃতদের স্থান শনাক্তে কোনো ধরনের অগ্রগতি নেই। তাদের অবস্থান শনাক্ত এবং উদ্ধারে স্থানীয় জনগোষ্ঠীর সহায়তা চেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায় দুর্গম পাহাড়ি পথ, যোগাযোগ ও নেটওয়ার্কিং ব্যবস্থা সহ বেশ কিছু প্রতিবন্ধকতার কারণেই বেগ পেতে হচ্ছে। অপহৃতদের উদ্ধারে সেনাবাহিনীর নেতৃত্বে কাজ করে যাচ্ছেন তারা।
16 এপ্রিল বৈশাখী শেষে ফেরার পথে গিরিফুল এলাকায় অস্ত্রের মুখে 5 শিক্ষার্থীকে অপহরণ করা হয়। এদিকে অপহরণ বিষয়ে পুলিশ জানিয়েছে এখন পর্যন্ত কোনো ধরনের লিখিত অভিযোগ তারা পাননি। জিএসএস সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের অভিযোগ, ইউপিডিএফ প্রসিদ্ধ গ্রুপ এই অপহরণের সাথে জড়িত। তারা সবাই 2023-24 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং অপরজন শিক্ষার্থীদের বহনকারী টমটম চালক। আজ ইস্টার সানডে। দিনটিকে যীশু খ্রিস্টের পুনরুত্থান দিবস হিসেবেই পালন করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। যিশুর আলোকবর্তিকায় দূরীভূত হবে হিংসা, বিদ্বেষ, সহিংসতা, এমনটাই বিশ্বাস করা হয়। সকালে বিভিন্ন গির্জায় বিশেষ প্রার্থনা হয়, আর তাতে বাংলাদেশের সুখ সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করা হয়। মৃত্যুর দেশে গিয়ে জীবন জিতে নিয়ে যিশু উঠেছেন আবার। কেটে গেল সব পাপের আধার, দেখা দিল খোলা স্বর্গদ্বার। এমন বিশ্বাস মনে প্রাণে ধারণ করেই পালিত হচ্ছে খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে। খ্রিস্টান ধর্মমতে পুণ্য শুক্রবার বা গুড ফ্রাইডেতে বিপথগামী ইহুদি শাসক গোষ্ঠী যীশু খ্রিস্টকে অন্যায়ভাবে ক্রুশবিদ্ধ করে, কিন্তু মৃত্যুর তৃতীয় দিবস বা রোববার তার পুনরুত্থান হয়। দিনটি উপলক্ষে ভোরে রাজধানীর তেজগাঁওয়ে প্রাতকালীন প্রার্থনায় জড়ো হন শত শত পুণ্যার্থী। পালিত হয় প্রার্থনা সঙ্গীত, বাইবেল পাঠ সহ নানা ধর্মীয় আচার। এই দিনে যিশু পুনরুত্থিত হয়েছে, মানুষকে বোঝা গেছে যে ভালোবাসা নতুনভাবে ভালোবাসা যায়। চার্চে আসি, চার্চে থেকে বাসায় গিয়ে দই, চিড়া, মুড়ি, মিষ্টি এগুলো ফ্যামিলি সবাই মিলে বসে একসাথে শেয়ার করে খায়। জাতির উদ্দেশ্যে আমাদের প্রত্যাশা, বর্তমানে যে যুদ্ধ বিধ্বস্ত দেশ বিভিন্ন স্থানে, বিশেষ করে ইসরায়েল আর আমরা চাই যে শান্তি। হোলি রোজারি চার্চে কয়েক দফায় হয় প্রার্থনা। পরিবর্তিত পরিস্থিতিতে দেশের সুখ সমৃদ্ধির পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সফলতা কামনা করেন ধর্মযাজক। শান্তি কামনা করা হয় বিশ্ব মানবতার। আজকে আমরা বাংলাদেশের জন্য প্রার্থনা করেছি, যেন এই পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আমাদের যে সংস্কারের মধ্য দিয়ে যে আগামী সরকার গঠনের একটা সুন্দর প্রচেষ্টা চলছে, যেন এর মধ্য দিয়ে আগামীতে বাংলাদেশ যেন একটা সুন্দর সরকার লাভ করতে পারে। যীশু খ্রিস্টের প্রচারিত শান্তির বাণী মেনে পৃথিবীর হানাহানি বন্ধ হবে, ঘুচে যাবে বিভেদ, বঞ্চনা, এমনটাই আশা অনুসারীদের। তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। মাত্র ৩,০০০ টাকায় করা যাচ্ছে জন্ম নিবন্ধন, ৭,০০০ টাকায় মিলছে ভোটার আইডি কার্ড, আর টাকা পরিশোধের ১ সপ্তাহের মধ্যে হাতে চলে আসছে সনদ কিংবা এনআইডি। এমনটাই ঘটছে নরসিংদীতে। পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করেন জাকির হোসেন নামের একটি স্টুডিও মালিক। চক্রের সাথে জড়িত প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর। নাকের ডগায় নাগরিক সনদ নিয়ে জালিয়াতি চললেও এর কিছুই জানেন না দাবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। নরসিংদী জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার আইডি কার্ড করতে এসেছেন বাদোয়ারচর এলাকার আশরাফুল ইসলাম। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতেই ধরা পড়ে অসঙ্গতি। তার জন্ম নিবন্ধন মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের, কিন্তু এমনটা হলো কিভাবে? আম্মু এক জায়গায় দিছে করার জন্য, ওইখান থেকে কাগজপত্র রেডি করে তারপর পাঠাইছি। আর শ্রীনগর দোকান থেকে চিহ্ন পরিচিত লোক জাকির ভাইয়ের কাছে দিছি, উনি বলতে পারবে শিওর। শহরের আরশিনগরে জান্নাত স্টুডিওর মালিক জাকির হোসেনের কাছে যায় টিম যমুনা। পরিচয় গোপন করে জানতে চায় ঠিক কোন কোন সনদ তৈরি করে দিতে পারেন জাকির। নিবন্ধনের জন্য 2,500 টাকা দিতে হবে, এরপরে আইডি কার্ডের জন্য দিব 8,000 টাকা, 10,500 টাকা পাস। যেটা লাগে তাইবো, যেটা তো করুন যায় আর কি আমরা দিমু। জেলার ভিতরে যে করাই বলা তাইদের মনে অধিক গেল বলা যেতে পারি, আমরা আনাই দিব। কিছু নাই, আগে লেখা। জন্ম নিবন্ধন করতে জাকিরকে 3,000 টাকা দিই আমরা। 7 দিন পর হাতে আসে সেই নিবন্ধন, যা রেজিস্ট্রেশন হয়েছে শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়ন থেকে। সনদটি আসল কিনা তা যাচাই করতে গেলে কম্পিউটার অপারেটরের উপর দায় চাপিয়ে দেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলামিন। একই বক্তব্য ইউপি চেয়ারম্যানেরও। এটাই আসলে কাজটা আমাদের হিসাব সহকারী করে। ইয়াটা হয়েছে আপনার, আমি তো বদলিয়ে কিছুদিন আগে আসছি, সহকারী হলো পাসওয়ার্ডটা ওনার কাছে আছে আর কি, তো উনি এটা সংরক্ষণে রাখে। কাজটা মূলত সচিব
করার কথা। তো সচিব সহকারী অপারেটরকে এটা কাজ করতে দিচ্ছে, আর সচিবের নামে পাসওয়ার্ড থাকে, আমার নামে পাসওয়ার্ড থাকে। তো দুইটা পাসওয়ার্ডই সেবা দেওয়ার স্বার্থে এটা দিতে হয় যে জন্ম নিবন্ধন করে। কিন্তু সে যে এরকম এখানে ঝামেলায় বা সে যে এই কাজটা করছে, এটা তো আসলে আমি বিষয়টা অবগত না। ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটরের কাছে জানতে চাই, ভুয়া তথ্য দিয়ে জন্ম নিবন্ধন তৈরি করা হলো কিভাবে। প্রশ্ন শুনে বিষয়টি ম্যানেজ করার চেষ্টা করেন অভিযুক্ত অপারেটর। এই যে মোহাম্মদ ইউনুস, এটা তো আপনার এখানে আসে নাই, এটা তো নরসিংদী শহরের একটি দোকান থেকে করা হয়েছে। তো এটা কিভাবে আপনি অনুমোদন দিয়েছেন? না, ওনার নানি বাড়ি হয়েছে আপনার শিমুলিয়াতে, ঠিক আছে? ওনার নানি বাড়ি হচ্ছে শিমুলিয়াতে, ওনার নানি বাড়ির লোকজন এসে আমার কাছে ডকুমেন্টস জমা দিয়েছে, আমরা করাই দিয়েছি এখানে। দিয়েছেন আপনি নানি বাড়ি? না, ওনার আমার পরিচিত আর কি, ওনার ডকুমেন্টস নিয়ে আসছে ওনার নানি বাড়ি এখানে, এই জন্য আমরা এখান থেকে ডকুমেন্টস করাই দিয়েছি। আবারও আরশিনগরের সেই জান্নাত স্টুডিওতে টিম যমুনা জাকির হোসেনের কাছ থেকে জানতে চাই চক্রের বাকিদের সম্পর্কে। কার মাধ্যমে করতেছেন? এই বিষয়টা জানে বললি, হ্যাঁ এলে জানে, এলে করতে দিছি। এ ব্যাপারে আমার আমার পেশাও না, নেশাও নাই। ভুয়া সনদ তৈরির চক্রের বিষয়টি নিয়ে বিস্ময় প্রকাশ করলেন স্বয়ং ইউএনও। তথ্যের অসঙ্গতি এবং একই ব্যক্তির একাধিক জন্ম নিবন্ধনের কারণে নানা জটিলতার কথা জানালেন নির্বাচন কর্মকর্তা। এর আগে আমার কাছে আসলে এরকম কোনো অভিযোগ আসেনি। আমরা আপনার অভিযোগটা পেলাম, অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে তাদেরকে অবশ্যই লিখিতভাবে অবহিত করব এবং আমরা তাদের কাছে সুস্পষ্টভাবে কারণ জানতে চাইব। জন্ম নিবন্ধন আসলে মানুষ যে কোনো জায়গা থেকে করে ফেলছে। আমরা জাতীয় পরিচয়পত্র সেবা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন একটা আবশ্যক ডকুমেন্টস হিসেবে দেখি, অনলাইন জন্ম নিবন্ধন। এইটার ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে জন্ম নিবন্ধনটা তার করা হয়েছে তার বাপ দাদার বাড়ি কিংবা তার স্থায়ী ঠিকানা, জন্মস্থান সবই নরসিংদীতে হওয়ার সাপেক্ষেও দেশের অন্য অন্য জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে, সেটা বরিশাল, চিটাগাং বা রংপুর, ঠাকুরগাঁও, বিভিন্ন অঞ্চল থেকে। নিবন্ধকের কার্যালয় ব্যতীত অন্য কোথাও থেকে জন্ম নিবন্ধন তৈরির সুযোগ নেই বলে জানালেন স্থানীয় সরকারের উপপরিচালক। এই ধরনের যদি কোনো কার্যক্রম ঘটে থাকে, যে কোনো ধরনের কোনো কম্পিউটারের দোকান, ফটোকপির দোকান, সেটা অবশ্যই একটা আইন অনুযায়ী একটা অপরাধ। আর আমাদের এই বিষয়টা আমরা মোটেও অবগত ছিলাম না। বিশেষ করে আমি কখনো এই ধরনের কোনো অভিযোগ পাইনি। আজকেই প্রথম যেহেতু আপনার কাছ থেকে এটা শুনলাম, আমরা অনতি বিলম্বে এই বিষয়ে আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। অপারেটরদের সাথে যোগাযোগের কারণে শুধু নরসিংদী নয়, দেশের যে কোনো উপজেলা থেকেই সনদ কিংবা আইডি কার্ড করে দিতে পারেন জাকির। অবিলম্বে এ চক্রকে আইনের আওতায় আনার দাবি সচেতন মহলের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। আবার ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল হল যুক্তরাষ্ট্র। শনিবার দেশটির অন্তত 400 স্থানে হয় প্রতিবাদ কর্মসূচি, অংশ নেয় লাখ লাখ মার্কিনী। কঠোর অভিবাসন নীতি, গাজা ইস্যুতে ইসরায়েলকে অন্ধ সমর্থন, অযৌক্তিক শুল্ক আরোপ সহ একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের জেরে এই ক্ষোভ ছড়িয়েছে। মার্কিন প্রেসিডেন্টকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হিটলার ও স্টালিনের সাথে তুলনা করে আন্দোলনকারীরা। ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী এলন মাস্ককেও তুলোধুনো করে বিক্ষুব্ধ মার্কিনীরা। ক্ষমতা গ্রহণের ঠিক 3 মাসের মাথায় আরও একবার ডোনাল্ড ট্রাম্প বিরোধী বিক্ষোভে ফুঁসে উঠল যুক্তরাষ্ট্র। শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দেয় 50501 নামের একটি সংগঠন। লক্ষ্য ছিল 50 রাজ্যে 50টি বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে একটি আন্দোলন সফল করা। আহ্বানে সাড়া দিয়ে একযোগে 400 স্থানে হয় বিক্ষোভ। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই কঠোর অভিবাসন বিরোধী নীতি, গাজায় আগ্রাসনে ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন, লাগামহীন শুল্ক আরোপ, বিশ্ববিদ্যালয়ের বাজেট কর্তনের মতো প্রশ্নবিদ্ধ একের পর এক সিদ্ধান্ত নিয়ে চলেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এসব নীতির বিরুদ্ধেই মাঠে নেমেছে লাখ লাখ মার্কিনী। নিউ ইয়র্ক পাবলিক লাইব্রেরির সামনে জড়ো হন শত শত বিক্ষোভকারী। এরপর এগিয়ে চলেন ম্যানহাটনের রাস্তা ধরে। যুক্তরাষ্ট্রের পতাকা ও পোস্টার হাতে বাদ্যযন্ত্রের তালে তালে চলে স্লোগান, নো কিংস ইন আমেরিকা। আওয়াজ তুলে জানিয়ে দেন কোনো স্বৈরাচারকে মেনে নেবে না মার্কিনীরা। শিকাগোর রাস্তাও মুখরিত হয় ট্রাম্প বিরোধী নানা স্লোগানে। মার্কিন প্রেসিডেন্টের ঘনিষ্ঠ সহযোগী ইলন মাস্কের বিরুদ্ধেও ক্ষোভ ঝাড়ে বিক্ষোভকারীরা। দক্ষিণ আফ্রিকান এক ধনকুবের জনগণের সবকিছু কেড়ে নিচ্ছে। ধনীরা আরো ধনী হচ্ছে আর ভোগান্তিতে পড়ছি আমরা। আরেক ধনকুবের শূকর হোয়াইট হাউসে বসে পুতিনের কথা মতো আমেরিকাকে চালাচ্ছে। কোনোভাবে এসব মেনে নেব না, লড়াই চালিয়ে যাব।
ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনেও জড়ো হন হাজার হাজার মানুষ। তীব্র পুলিশি বাধার মুখেও পিছু হটেননি তারা। নানা ব্যঙ্গাত্মক উপায়ে চলে ট্রাম্পের নানা নীতির প্রতিবাদ। ক্ষমতার অপব্যবহারের অভিযোগে হিটলার ও স্ট্যালিন আখ্যাও দেয়া হয় মার্কিন প্রেসিডেন্টকে। আমাদের আইনগত অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, এটা ফ্যাসিবাদ। জোসেফ স্টালিনের কৌশল ব্যবহার করছে ট্রাম্প। আমাদের বোকা বানাতে পারবে না সে। দু সপ্তাহ আগেও ট্রাম্প বিরোধী হ্যান্ডস অফ আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল যুক্তরাষ্ট্র। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ।